এখানে এমনকি কেউ যদি ইসলাম ধর্মকে নিয়ে বা আমাদের নবীজিকে নিয়ে খারাপ কোনো কথা বলে তাহলে সেটা শুধু তারই বিচার করার কথা আছে, কিন্তু ওই জন্য ওই পুরো সম্প্রদায়কে অভিযুক্ত করে তাদের বাড়িঘরে আগুন দেওয়া, এটা কিন্তু ইসলাম শুধু সমর্থন করে না তা নয়, ইসলাম টোটালি এটা নিষেধ করেছে কঠোরভাবে, এবং শাস্তি দেওয়ারও বিধান রয়েছে। হ্যাঁ, কঠোরভাবে নিষেধ করেছে। তাহলে এখানে আপনি যদি নাসিরনগরের ফেসবুকের স্ট্যাটাসটা দেখি যে রসরাজ নামে যে যার ফেসবুক থেকে এটা করা হয়েছে, ওই দিনেই কিন্তু তাকে ঘটনার সাথে সাথে পুলিশ গ্রেপ্তার করেছে। এবং একই সাথে আবার রসরাজও তার বক্তব্য বলেছে যে সে এটা কোনো ফেসবুক স্ট্যাটাস সে দেয়নি, এটা তাকে কেউ ট্যাগ করেছে। আমাদের সমস্যা হচ্ছে আমরা যারা ফেসবুক ব্যবহার করি আমরা অনেকেই ট্যাগ কি শেয়ার কি এটা কিন্তু বুঝে, এবং একই কথা কিন্তু ওই কক্সবাজারের সময় কিন্তু ওই ছেলেটি বলেছিল যে ট্যাগ করেছে। না, কক্সবাজারটা তো আরো খারাপ, সেটা তো বলা হলো যে বড়ুয়ার ছেলে উত্তম কোরআন শরীফকে পায়ে নেচে দিয়েছে, মানুষ এটা নিয়ে কিন্তু ঝাঁপিয়ে পড়ল। কিন্তু পরবর্তীতে আমি ওই ছবিটা প্রিন্ট আউট করে দেখলাম যে কোরআন বা কিতাব নামের যে বস্তুর উপর একটি পা রাখা হয়েছে সেটা হচ্ছে একটা মহিলার পা, ওখানে তার মহিলার পা এবং খুব ধবধবে ফর্সা একটা পা, অর্থাৎ বোঝা যাচ্ছে এটা বিদেশি কোনো মহিলার পা, এবং সেখানে নখের মধ্যে নেল পলিশ দেওয়া ছিল। অর্থাৎ আমরা চিলে কান নিয়ে গেছে, কানে হাত না দিয়ে এর পেছনে দৌড়াচ্ছি, এটা কিন্তু ইসলাম কখনো সমর্থন করে না। আমি একটি ঘটনা আপনাকে বলি। ওমর ইবনে আব্দুল আজিজ যখন আমিরুল মোমিনিন, তখন তার জমানায় একটি ঘটনা ঘটেছিল এরকম। ঘটনাটি হচ্ছে এরকম যে তার কাছে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন এসে একটা বিচার দিলেন যে হে আমিরুল মোমিনিন, আমরা আপনার রাজ্যে বসবাস করি, আপনার সমস্ত নিয়মকানুন মেনেই, তারপরও গত রাতে আমাদের যে দেবী তার নাকটা কেবা তারা ভেঙে ফেলেছে, আমাদের অপরাধ কি? তখন ওমর ইবনে আব্দুল আজিজ তাদেরকে নিশ্চয়তা দিলেন যে আমাকে 1 সপ্তাহ সময় দাও, 1 সপ্তাহের মধ্যেই আমি অপরাধীকে খুঁজে বের করব, এবং কোনো কারণে খুঁজে বের করতে না পারলে আমি নিজে প্রকাশ্যে সমস্ত মানুষকে ডেকে আমি যতটুকু তোমার দেবীর নাক ভেঙেছে ততটুকু নাক আমি আমারটা কেটে দেব। এখন 1 সপ্তাহের মধ্যে তিনি সমস্ত গোয়েন্দাদেরকে কাজে লাগিয়ে ফাইন্ড আউট করতে পারলেন না যে কার কারণে কিভাবে এই মূর্তির নাকটি ভাঙা হয়েছিল। কিন্তু আমিরুল মোমিনিন ওমর ইবনে আব্দুল আজিজ তার কথা মতো যেদিন সময় দিয়েছেন সেদিনই ওই মাঠে গিয়ে উপস্থিত, হাজার হাজার লোক চারদিকে এসেছে, এবং তিনি তখন সবার সামনে বললেন যে আমি 1 সপ্তাহ সময় নিয়েছিলাম এদের কাছে, যেহেতু এরা আমার রাষ্ট্রে বসবাস করে রাষ্ট্রের সমস্ত নিয়ম কানুন মেনে, সুতরাং তাদেরকে ক্ষতি করার বা তাদের দেবদেবীর উপর আঘাত আনার কোন অধিকার আমাদেরকে ধর্ম দেয়নি। সুতরাং আমি যেহেতু এটা বের করতে পারিনি, আমি আমার সিদ্ধান্ত কার্যকর করব, আমি নিজেই আমার নাক ততটুকু কাটবো যতটুকু এই দেবীর নাক ভেঙে ফেলা হয়েছে। কথা বলে তিনি নিজের পকেটে হাত দিয়ে কাছি বের করে যে মাত্র নাকের মধ্যে কাছিটা রাখলেন কাটার জন্য, তখনই হঠাৎ করে দর্শকদের মধ্যে একজন হাত তুলে বললেন যে হ্যাঁ আমিরুল মোমিনিন আপনি থামুন। বলে কেন? বলে যে আপনি নাক কাটতে পারেন না। বলে যে কেন পারেন? এটা আমার রাষ্ট্রে যারা বসবাস করে তাদের নিরাপত্তা যদি আমি দিতে না পারি এই দায় আমার, অবশ্যই সেটা দায় আমাকে নিতে হবে। তখন তিনি বললেন যে এই মূর্তি আমি ভেঙেছি। কেন? বলে যে আপনি বিশ্বাস করুন বা নাই করুন, আমি আসলে ইচ্ছাকৃতভাবে এই কাজ করিনি, আমার গুলির লক্ষ্যচ্যুত হয়ে ওই দেবীর নাকের উপর আঘাত হানাতে নাক ভেঙে গেছে, এখন আপনি আমাকে যে শাস্তি দেন সেই শাস্তি আমি মেনে নেব। তখন আমিরুল মোমিনিন তাকে নির্দেশ দিলেন তুমি এই মূর্তির যতটুকু নাক ভেঙেছে ততটুকু নাক সোনা দিয়ে তোমাকে মুড়িয়ে দিতে হবে, তাহলেই তোমার পাপের প্রায়শ্চিত্ত হবে। এবং সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন বললেন যে আমরা বিচার পেয়েছি, আমাদের আর কিছু দরকার নেই। এইটাই কিন্তু ইসলামের একটা শিক্ষা। কিন্তু আজকে আমরা সবাই মুখে ইসলামে বিশ্বাস করছি, আমরা চরম অধৈর্যহীন হয়ে গিয়েছি। এত অধৈর্য যে আমাকে কেউ গালি দিল, আদৌ গালি দিয়েছি কিনা সেটা খোঁজ না নিয়ে আমি তার পেছনে দৌড়াচ্ছি। এটা কিন্তু কোরআন হাদিসের কথা নয়। আমি একটি পবিত্র কোরআন থেকে একটি আয়াত এখানে উদ্ধৃত করতে চাই। সেটি হচ্ছে কি, আমরা যারা মানে কথায় কথায় কোরআন হাদিসের কথা বলি, সেই পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 2টি আয়াত। এক জায়গায় বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন, এবং আরেকটি জায়গা বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য প্রার্থনা করো নামাজের কাছে এবং ধৈর্যের কাছে। কিন্তু আজকে আমরা
সবচেয়ে বেশি অধৈর্যের পরিচয় দিচ্ছে। আরেকটা কথা আছে, লা ইকরাহা ফিদ্দিন, এটাও কোরআনের কথা, এটাও ধর্ম নিয়ে জবরদস্তি করো না। শুধু আপনি ভালো একটা কথা বলেছেন, শুধু লা ইকরাহা ফিদ্দিন এই আয়াত না, কোরআন শরীফে এরকম অসংখ্য আয়াত আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন আছে। কোরআন শরীফে আরেকটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিয়া আফা আনতা তাকরাহুন নাসা হাত্তা ইয়াকুনু মুমিনিন। অর্থাৎ আল্লাহ বলছেন, হে নবী, হে রাসূল, তুমি তো জানো আমি খোদা চাইলে পৃথিবীর সমস্ত মানুষকে মুসলমান করে পাঠাতে পারতাম, এরপরও কি তুমি কাউকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য জবরদস্তি করবে? অর্থাৎ কাউকে জবরদস্তিও করা যাবে না ধর্ম গ্রহণ করার জন্য। আর সেই জায়গায় আমরা কোরআন হাদিসের কথা শুধু মুখেই বলছি, কখনো রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য, কখনো নিজেকে বেশি ধার্মিক হিসেবে উপস্থাপন করার জন্য, কখনো ওই উপস্থাপন করে পার্থিব প্রাপ্তি নিশ্চিত করার জন্য, যে কারণে কিন্তু আজকে এই অবস্থা হচ্ছে। বিদায় হজের ভাষণে তো আল্লাহ রসুল এটা এরপর তার কিছু নেই, উনি তো কঠোরভাবে বলেছেন যে ধর্ম নিয়ে কখনো বাড়াবাড়ি করো না। অতীতে অনেকেই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে ক্ষতিগ্রস্ত, নিশ্চিন্ন হয়ে গেছে। অর্থাৎ কিন্তু আমরা সেটা মানছি না, যদিও আমরা মুসলমান বলছি। মানে আমাদের মুখে আমার মানে সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমাদের নবীজি একজন মুসলমানের যেসব চারিত্রিক গুণাবলীগুলোর কথা বলেছেন, মানে মানুষের প্রতি শ্রদ্ধাবোধ, মানুষকে সম্মান জানানো, পরধর্মের প্রতি সম্মান জানানো, শ্রদ্ধাবোধ, এগুলো কিন্তু আমাদের মধ্যে খুব কমই অনুশীলন হচ্ছে। এবং আরেকটি বিষয় যে আপনার কাবা ঘরে যে পাথর আনার কাজে কিন্তু সে সময় মুসলমান ছাড়া অন্য গোত্রের লোকেরাও কিন্তু সেখানে অংশ নিয়েছিল না। আপনি দেখেন পৃথিবীর যেটা প্রথম যে জাতিরাষ্ট্র মদিনা শরীফে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রের প্রধান হলেন, তখন কিন্তু মদিনা শরীফ অনেকে জানেন না, মাত্র 5% ছিল মুসলমান। আর মাত্র 5% মুসলমান থাকা অবস্থায় তিনি মদিনা রাষ্ট্রের প্রধান ছিলেন। অর্থাৎ উনি 95% মানুষ যারা ইসলাম ধর্ম গ্রহণ করেনি, উনি তার স্বাতন্ত্র বোধ দিয়ে, তার উন্নত চরিত্র দিয়ে, তার মেধা দিয়ে উনি তাদেরও নেতা বা তাদেরও প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এই জন্য পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, তুমি ইসলাম ধর্মের প্রতি মানুষকে ডাকো তোমার উন্নত চরিত্র দিয়ে এবং তোমার মেধা মনন দিয়ে। কিন্তু আজকে আমরা ইসলামকে প্রতি মানুষকে ডাকছি না, বরং মুসলমান যারা আছে তাদের উপরে বলছি যে তুমি কেন আওয়ামী লীগ করো, তোমাকে মেরে ফেলা হবে, তুমি মোরতাদ, তুমি কাফের, তুমি আইএস না হলেই তুমি কাফের, তোমাকে মেরে ফেললে সব বেহেশত নিশ্চিত। এইভাবে নানা ধরনের ফতোয়া দিয়ে আজকে সারা পৃথিবীতে একটা চরম নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে। যাই হোক, আমরা আশা করছি যে অতি সত্বর এই ঘটনাটির অবসান হবে এবং যারা অভিযুক্ত তারা শাস্তি পাবে, এবং আপনি সরকারি দলের একজন প্রতিনিধি হিসেবে আপনিও সেই উদ্যোগটি নেবেন এবং আপনার এলাকায় চট্টগ্রাম বিভাগের মধ্যেই সেটি ঘটেছে। যাই হোক, এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছেন, হিলারির পক্ষে প্রচারণা অংশ নিয়েছে এবং সেখানে তিনি বলেছেন যে যোগ্য প্রার্থী বেছে নিতে হবে, এটা রসিকতা নয়। কথাটি আমি উদ্ধৃত করছি এই জন্য, আপনি যদি দেখেন আমরাও কিন্তু যোগ্য প্রার্থীর কথা বলি সবসময় নির্বাচনে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র রসিকতা নয়, কারণ একজন যিনি জনপ্রতিনিধি হবেন, যিনি দেশকে নেতৃত্ব দেবেন, সেখানে রসিকতা করার কোনো সুযোগ নেই। কিন্তু এই জায়গাটি আমাদের দেশের প্রেক্ষাপটে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি তো মনে করি নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আমাদের দেশের প্রেক্ষাপট নয়, প্রতিটি জায়গাতে কিন্তু এই জায়গাটাই অনেক বেশি জোর দেওয়া উচিত। কারণ আপনার নেতৃত্বের মধ্যে যদি আলাদা গুণাবলী না থাকে তাহলে তো তারা জাতিকে নেতৃত্ব দিতে পারবে না। আপনি ধরেন, আমি তো মনে করি কাজ করলে একজন মানুষ নেতা হয় না, নেতা হওয়ার জন্য হি নিডস সাম এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি। সে আপনি বঙ্গবন্ধুর চেয়ে শিক্ষার দিকে সরওয়ার্দী সাহেবরা অনেক বেশি জ্ঞানী ছিলেন, কিন্তু এই সারা পৃথিবীর মানুষের হচ্ছে বঙ্গবন্ধু হচ্ছে বাঙালি জাতির নেতা, অবিসংবাদিত নেতা। বঙ্গবন্ধুর চেয়ে টাকা পয়সা অর্থ আপনার গোপালগঞ্জের ওয়াহিদুজ্জামান অনেক বেশি রিচ ছিলেন, কিন্তু বঙ্গবন্ধুর ব্যক্তিত্ব, মানুষের প্রতি কমিটমেন্ট, দূরদর্শিতার কাছে সবাই হারিয়ে গেছেন, শিশুতোষ হিসেবে ওরা হারিয়ে গিয়েছেন। এই জন্য নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে এটা একটা অপরিহার্য বিষয়। কারণ আমার মধ্যে নেতাকে হু শোজ দ্য ওয়ে, হু গোজ দ্য ওয়ে, যে জাতিকে পথ দেখাবে আবার নিজে সে পথে হাঁটবে। এখন ধরেন আমি
আপনাকে নেতৃত্ব দিলাম, আমি অন্যদিকে 2 নম্বর কাজের মধ্যে নিজেকে সম্পৃক্ত রাখলাম, তাহলে তো মানুষ আমাকে দেখে শিখবে না কিছু। মানুষ তো আমাকে দেখে শিখতে হবে, এরকমের নেতৃত্ব দরকার, এর তো কোনো বিকল্প নেই। রিজার্ভ নিয়ে আমাদের বাংলাদেশে এখন আত্মবিশ্বাস এবং আত্মহমিকা আমাদের প্রচুর, এবং আমাদের যথেষ্ট উচ্ছ্বাস জেগেছে যে রিজার্ভ আমরা দিনে দিনে বাড়ছে, $32 বিলিয়ন ছাড়ালো, এবং এই রিজার্ভ বাড়ার কারণে কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে নতুন একটি প্রাণস্পন্দন এসেছে। কি মনে হচ্ছে আমরা দিনে দিনে উন্নতির দিকে? সোহেল ভাই, শুধু রিজার্ভ বাড়ার ক্ষেত্রে যে আমাদের নতুন নতুন মাত্রা যোগ হচ্ছে তা না। আপনি বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট এই সব যদি বিবেচনা করেন, আপনি দেখবেন বঙ্গবন্ধু কন্যা জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা কিন্তু প্রতিটি জায়গাতে এগিয়ে যাচ্ছি। গতকাল আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে সাইক্লোন অর্থাৎ দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ বিশ্বের একটা মডেল। হ্যাঁ, আমাদের ব্যবস্থাপনা সেই জায়গায় চলে আসছে। আপনি স্যানিটেশনে বাংলাদেশ এশিয়ার মধ্যে এখন অন্যতম ভালো জায়গা আছে। আপনি শিশু মৃত্যু হার, মাতৃমৃত্যুর হার কমানো, এইসব জায়গায় কিন্তু আজকে আমাদের ডেভেলপমেন্ট ঈর্ষণীয়। এই যে মাননীয় প্রধানমন্ত্রীর একটি প্রায়োরিটি প্রজেক্ট, যে আপনার একটি একটি খামার শুধু নয়, আপনার যে সবার কাছে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য কমিউনিটি ক্লিনিক, এই কমিউনিটি ক্লিনিক তো বাংলাদেশের চিকিৎসা জগৎ একটা আলাদা আলোড়ন শুধু তৈরি করে, নতুন একটা ডাইমেনশন নিয়ে এসেছে, নতুন মাত্রা যোগ করেছে। এইভাবে আজকে যে কারণে আপনি দেখেন যে মাননীয় প্রধানমন্ত্রী যখন ইয়েতে ট্যুর করতে গেলেন, তখন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার নিজের আসন ছেড়ে মাননীয় প্রধানমন্ত্রীর চেয়ারের পেছনে এসে কানে কানে তার সাথে কথা বলে জিজ্ঞেস করছেন যে কি এমন জাদু আপনার আছে, যে জাদুর বলে বাংলাদেশের মতো একটা ক্ষুধা, দারিদ্র, মন্দার প্রতিচ্ছবির বাংলাদেশকে আপনি পাল্টে দিয়ে একটা নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন এবং সেই স্বপ্নের পথে বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন। এগুলো এক একটা প্রতিটি ক্ষেত্রে বিশাল অর্জন। এই অর্জনগুলোও কিন্তু আজকে আমাদের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। আমি তো মনে করি এই অর্জনগুলোর কারণেই আজকে হয়তো দেখা যাবে, যদি আমি আরো গভীরভাবে এগুলো তদন্ত করা যায়, হয়তো দেখা যাবে নাসিরনগরের ঘটনার সাথে সম্পৃক্ত থাকতে পারে, রেশ থাকতে পারে। যে কারণ কোনোভাবেই আজকে গ্রামের মানুষ থেকে সব জায়গায় মানুষের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে শুধুমাত্র উন্মাদনা তৈরি হয়নি, তার জনপ্রিয়তা এমন পর্যায়ে গিয়েছে যে আপনার গ্যালপ, আমেরিকার যেটা অন্যতম সারা পৃথিবীর সবচেয়ে পুরনো জরিপকারী প্রতিষ্ঠান, তাদের রিপোর্ট ছিল এরকম যে বাংলাদেশের শতকরা 75% মানুষ মনে করে শেখ হাসিনা সঠিকভাবে দেশকে নেতৃত্ব দিচ্ছেন। এইসব কারণে যখন ওরা কোনোভাবে শেখ হাসিনার সাথে পেরে উঠছে না, তখনই কিন্তু কখনো ব্রাহ্মণবাড়িয়ায়, কখনো রামুতে, কখনো হেফাজত দিয়ে মধ্যজিলে এক একটা ঘটনা ঘটিয়ে সরকারকে বিব্রত করার চেষ্টা করা হচ্ছে। বণিক বার্তা একটি সংবাদ আছে, আমি সংবাদটি আলোচনা আনছি এই জন্য যে আপনি চিটাগাংয়ের ছেলে, ওই এলাকাতেই মূলত লবণ নিয়ে একটি সংবাদ আছে। লবণ তো আপনার এলাকা থেকে কক্সবাজার পাশাপাশি আপনার পরে। তো এই যে লবণের ঘের, আমাদের কিন্তু লবণ উৎপাদন বেশ, কক্সবাজারে প্রচুর লবণ উৎপাদন হয়, কিন্তু এই যে লবণ নিয়ে মাঝে মধ্যে কারসাজিও আমরা দেখি। তো এই প্রক্রিয়াটি আসলে আরো সহজাত, আরো স্বাভাবিক কিভাবে করা যায়, যে মানুষকে লবণ সহনীয় মূল্যে পেতে পারে কিভাবে? আপনি তো শুধু লবণ নয় সোহেল ভাই, আপনি দেখবেন যে এখানে 2 টাকা যেটা লিখেছে 2 টাকা না একটু বেশি, বাট এটাও ঠিক যে এটা যখন ঢাকা শহরে আস্তে আস্তে এটার দাম অনেক গুণ বেড়ে যাচ্ছে, কারণ এখানে মাঝখানে যেটা ফটকা বাজারে যেটা হচ্ছে, এই জায়গাটাকে যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে কিন্তু এটা হবে না। এবং শুধু লবণ তো না, আপনি দেখেন গ্রামে যে তাজা শাকসবজি 10 টাকা বিক্রি, সেটা ঢাকা আস্তে আস্তে 70 টাকা হয়ে যাচ্ছে, কারণ মাঝখানে ফরিয়াবাজদের কারণে এই কাজটা হচ্ছে। এই ফরিয়াবাজগুলোকে কিন্তু রাতারাতি আপনি ধ্বংস করতে পারবেন না, নিশ্চিহ্ন করতে পারবেন না। এখানে একটা সুন্দর চেইন যদি তৈরি করা না যায়, এবং একই সাথে কিন্তু মানুষের মানসিকতারও চেঞ্জ। তবে সরকার চেষ্টা করলে পারে। তার প্রমাণ বলি যে সম্প্রতি ইলিশের প্রজনন সময়ে ইলিশ ধরা নিষিদ্ধ করে সরকার কিন্তু সফল হয়েছে। সফল শুধু না, বাংলাদেশের ইতিহাসে
সবচেয়ে বেশি ইলিশের উৎপাদন এখন। আমি ওইটাই বলছি, আমি বলছি না যে পারে না, কিন্তু এটা ওভারনাইট সম্ভব না। আমি ধরেন ইলিশের যখন প্রজনন সময় ইলিশ মাছ ধরা যখন বন্ধ করলো, তখন আপনি দেখেছেন অনেকগুলো পত্রিকা কিন্তু ধারাভাবে এটার বিরুদ্ধে লিখেছে, প্রণোদনা দিয়েছে সরকার। না, সরকার প্রণোদনে যে জেলারা না খেয়ে মরবে, জেলারা করবে কি, সরকার এটা কি করলো, এই ধরনের নানাবিধ সমালোচনা কিন্তু সরকারকে নিয়ে হয়েছে। সরকারকে এগুলো মোকাবেলা করে আজকে জায়গায় আসতে হয়েছে। ঠিক হয়তো দেখা যাবে এখানে এরকম হবে, কিন্তু একদিনে হয়তো এটা সম্ভব না। ইলিশ মাছের ক্ষেত্রে যেমন আমাদের একটা সাফল্য আছে, ধীরে ধীরে যদি আমরা এই যে ফরিয়াবাজদের দৌরাত্মটা যদি বন্ধ করতে পারি, ফটকাবাজিদের দৌরাত্ম যদি বন্ধ করতে পারি, তাহলে এগুলো কিন্তু সম্ভব। একটি সুসংবাদ দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। আমাদের অনেকগুলো মানে আছে, সুবাতাস আমাদের দেশে অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে অনেক সূচক আছে। দিনে দিনে আমরা উন্নতির পথে যাচ্ছি, উন্নয়নের পথে যাচ্ছি। আজকে আলোকিত বাংলাদেশ একটি সুসংবাদ ছেপেছে, সেটি দিয়ে শেষ করে যে চায়ের পাতায় সুবাতাস, রেকর্ড উৎপাদনের আভাস। এবং চায়ের সঙ্গে আমাদের একটি একেবারে নারীর সম্পর্ক এখন বলতে গেলে। এই যে রেকর্ড উৎপাদনের আভাস এবং সুবাতাস, এটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আমি এটা সামগ্রিক উন্নয়নের চিত্রের মধ্যে একটি চিত্র। আমি আপনাকে ওইটাই বলেছি, বাংলাদেশ প্রতিটি ক্ষেত্রে এক সময় যে বাংলাদেশ খাদ্য ঘাটতির দেশ ছিল, যে বাংলাদেশ মঙ্গা পীড়িত দেশ ছিল, আজকে মঙ্গা শব্দটি জাদুঘরেও কিন্তু অবস্থান নিয়েছে। এক সময় যে দেশের গ্রামে গ্রামে ছনের ঘর ছিল, আজকে যদি কেউ শখ করে একটু ছনের ঘর কেমন দেখতে চায় সেটাও দেখতে পারবে না। এইটা হচ্ছে শেখ হাসিনার মানে অর্জন, এটা হচ্ছে শেখ হাসিনার ভিশন, এটা হচ্ছে তার দূরদর্শিতার কারণে কিন্তু আজকে এটা সম্ভব হচ্ছে। এবং আমি আজকে ঠিক আমরা যেমন খাদ্য ঘাটতির বাংলাদেশকে যে নেতৃত্ব খাদ্য উদ্বৃত্ত করে রপ্তানির দেশে পরিণত করেছে, সেই নেতৃত্বের কারণে কিন্তু চা পাতার মধ্যে এই সুবাতাস বইতেছে, এবং সেটাও রপ্তানি করে আমাদের আরো বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে আমরা অবশ্যই 2041 সালে যে টার্গেট আমরা দিয়েছি যে বাংলাদেশ বিশ্বের বুকে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়াবে, আমরা বিশ্বাস করি সেটা আমাদের পক্ষে সম্ভব, বঙ্গবন্ধুর কন্যার পক্ষে সম্ভব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ এখানেই শেষ করছি। আগামীকালের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। এবং একটি বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আপনারা সবাই জানেন যে সাগরের 3 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে, এবং আপনারা সবাই এই সতর্ক সংকেতটি মেনে নিজ নিজ নিরাপদ অবস্থানে থাকবেন এবং প্রাণহানি বা অন্যান্য ধরনের কোনো সংকট যাতে তৈরি না হয় সে বিষয়ে সবাই সতর্ক এবং সজাগ দৃষ্টি রাখবেন। আপনার একটি প্রাণ সবার জন্য অনেক মূল্যবান। সুতরাং সবাই মিলে আমরা আমাদের এই যে সংকট, এই যে সমস্যা, এই যে নিম্নচাপ নিয়ে আমাদের যে আতঙ্ক উদ্বেগ, এটা আমরা মোকাবেলা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের মঙ্গল কামনা করছি। নিরাপদে থাকবেন সবাই।